আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি পাঠ নিয়ে। বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি এস এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক, মোস্তাফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। আজ আমরা যে পাঠগুলো নিয়ে আলোচনা করছি, আশা করি উপকরণের সাহায্যে এই পাঠগুলো আলোচনার কারণে তোমাদের কাছে বেশ ভালো লাগবে। এই কারণে প্রত্যাশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, যে পাঠগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে পাঠগুলো তোমরা একটু যদি খেয়াল করো, দেখো, পদার্থ ও পদার্থের অবস্থা, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, কণার গতি তথ্য। তোমরা পূর্বের শ্রেণীতে এ সম্পর্কে বেশ ধারণা পেয়েছো। তারপর আমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যেহেতু এগুলো আলোচনা আছে, আমি এগুলো সামান্য আলোচনা করতে চাচ্ছি। আর পর্যায়ক্রমে আমরা এই চ্যাপ্টারের সকল পাঠগুলো নিয়ে আলোচনা করব। এইভাবে চেষ্টা করব যে পুরো বইটা ভিডিও লেকচারগুলো রেডি করার। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, আসি পদার্থ কি এই সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। পদার্থ বললেই কিন্তু আমাদের চোখের পরে ভেসে আসে কি কঠিন পদার্থ। তারপরে আমরা যদি পানি দেখি, চিনি দেখি, চিনি কিন্তু কঠিন, তাই না? আর পানি, তেল, এইগুলো হচ্ছে তরল। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমরা কিন্তু এগুলো পদার্থ বললেই কিন্তু এগুলো আমাদের নজরে আসে। তো পদার্থ নির্দিষ্ট একটি ভর কিন্তু আছে পদার্থে। যদি আমরা বলি, এই দেখো, এটি একটি পদার্থ, তাই না? আর আমার হাতে দেখো এটি স্থান দখল করে আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমরা পদার্থ স্থান দখল করছে। দেখো, এর নির্দিষ্ট কিন্তু একটি আকারও আছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এই কঠিন পদার্থ বলে এর একটা নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, এবং এটি দেখো স্থান দখল করছে, এবং এর নির্দিষ্ট একটি ভরও আমরা দেখতে পাচ্ছি। তো পদার্থ কক্ষ তাপমাত্রায় কি কি অবস্থায় থাকে আমরা দেখি। আমরা যদি দেখি কক্ষ তাপমাত্রায়, দেখো আমি এখানে রেখেছি চিনি, দানাদার পদার্থ, কঠিন, তাই না? কক্ষ তাপমাত্রায় এই চিনি কঠিন অবস্থায় থাকে, লবণ কঠিন অবস্থায় থাকে, এগুলো আমরা জানি। কক্ষ তাপমাত্রায় একটু যদি খেয়াল করি, কক্ষ তাপমাত্রায় পানি, দেখো পানি, এটি কিন্তু তরল অবস্থা। এটি কি তরল অবস্থা? তেল, কেরোসিন, এরকম যা আছে এগুলো হয়েছে তরল অবস্থা, আমরা দেখতে পাচ্ছি। তাহলে কক্ষ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে। বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তো এটি গ্যাসীয় অবস্থা। আমরা এখানে গ্যাসকে আবদ্ধ করে রেখেছি। তাহলে পদার্থ আমরা দেখতে পেলাম কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায়ও থাকে, আবার দেখতে পেলাম কি তরল অবস্থায় আছে। আর এখানে এই যে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড, এটি গ্যাস। তো বন্ধুরা, আসি পদার্থের অবস্থা। তাহলে আমরা কি পেলাম, লিখি পদার্থের অবস্থা। পদার্থ তিন অবস্থায় থাকে, তাই না? আমরা লিখি 1 নম্বর কঠিন, 2 তরল, 3 গ্যাসীয়। এই তিন অবস্থায় পদার্থ থাকতে পারে। এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব কঠিন, তরল ও গ্যাসীয়, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ। আর সর্বশেষ আজকে শেষ করব আমরা কণার গতি তথ্য আলোচনা করে। এখন আসি কঠিন পদার্থ, এটি সম্পর্কে আমরা একটু ধারণা নিই। কঠিন পদার্থ 1 নম্বরে আমরা কি লিখতে পারি? দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, আমরা একটু আগে দেখেছি, এখনো দেখো নির্দিষ্ট ভর আছে। আর কি আছে? দেখো, এর নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। 1 নম্বরে আমরা লিখতে পারি কি কঠিন পদার্থের ভর আছে, কঠিন পদার্থের ভর আছে। আমরা 2 নম্বরে লিখতে পারি কঠিন পদার্থের আয়তন আছে। 3 নম্বরে লিখতে পারি কঠিন পদার্থের নির্দিষ্ট একটি আকারও আছে, নির্দিষ্ট আকার আছে। দেখো, এর কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যদি দেখতে থাকি, খেয়াল করো, এই যে কঠিন পদার্থ, এটি একটি কঠিন পদার্থ। আমরা এখানে যেগুলো লিখেছি একটু আগে দেখিয়েছি, এর ভর আছে, আয়তন আছে, নির্দিষ্ট আকার আছে। এখন দেখো, আমি যদি এগুলোকে টানাটানি করছি, দেখো পদার্থ তো বিভিন্ন অনুপরমাণু দিয়েই গঠিত। তো এত টানাটানি করছি কিন্তু আলাদা করা যাচ্ছে না, তাই না? তো যেহেতু আলাদা করা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে এই কণাগুলোর ভিতরে কণা যে আকর্ষণ, এই শক্তিটা একটু বেশি। তাহলে আমরা লিখতে পারি কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ, কণা আকর্ষণ বেশি।
এই কারণেই আলাদা করা যাচ্ছে না। এরপরে দেখো এটা চাপ প্রয়োগ করছি, দেখো আমরা চাপ প্রয়োগ করছি, বাট চাপ প্রয়োগে কিন্তু এটা সংকুচিত হচ্ছে না। তাহলে কঠিন পদার্থ চাপ প্রয়োগে সংকুচিত হয় না। আমরা লিখতে পারি কঠিন পদার্থ চাপ প্রয়োগে সংকুচিত হয় না। 6 নম্বরে যদি কঠিন পদার্থ সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি এটি যদি এখন তাপ দেওয়া হয়, বেশ যদি তাপ দেওয়া হয়, তাহলে খুব একটা বেশি আয়তনে বৃদ্ধি পাবে না। তো আমরা এটা লিখতে পারি তাহলে কঠিন পদার্থ তাপ প্রয়োগ, কঠিন পদার্থ তাপ প্রয়োগে আয়তনে খুব একটা বৃদ্ধি পায় না, আয়তনে খুব বেশি বৃদ্ধি পায় না। এই কথাটি লিখলে আর একটু সুন্দর দেখায়, বৃদ্ধি পায় না। তাহলে কঠিন পদার্থ সম্পর্কে বেশ কিছু ধারণা আমরা পেলাম। এরপরে চলে আসি তরল পদার্থ সম্পর্কে আরো কিছু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। বন্ধুরা, এই 4 কাপে আমরা এর আগে দেখেছি যে এখানে পানি আছে, এই যে পানি আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই 4 কাপের পানি আছে, যেহেতু এর কিন্তু একটি নির্দিষ্ট ভর আছে, কিন্তু এটি যেই পাত্রে ঢালা হবে সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করবে, কিন্তু আয়তন আছে নির্দিষ্ট একটি আয়তন আমরা পাবো, বাট আকার কিন্তু নির্দিষ্ট পাওয়া যাবে না। আমরা সেটা একটু দেখবো। প্রথমত আমরা লিখি নির্দিষ্ট ভর আছে, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে। 2 নম্বরে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আকার নেই, অর্থাৎ ও যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকারই ধারণ করবে। আমরা একটু দেখি, দেখো এখানে চায়ের পাত্রের মতো আকার ধারণ করে আছে পানি, আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো, চায়ের পাত্রে যেভাবে চায়ের পাত্রটি আছে সেই আকারেই দেখা যাচ্ছে যে পানি ওই আকারে আছে। এখন যদি আমি এই বাটিতে ঢালি, এখন দেখো আকৃতিটা হয়ে গেল কি বাটির মতো। তাহলে আমরা বলতেই পারি যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, সেটি লেখা হয়েছে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। বন্ধুরা, এরপরে আসি তরল পদার্থকে যদি আমরা চাপ প্রয়োগ করি, দেখো চাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা সংকুচিত হচ্ছে না। চাপ প্রয়োগ করলে কিন্তু সংকুচিত হচ্ছে না। তাহলে আমরা সেই কথাটা লিখতে পারি যে চাপ প্রয়োগে সংকুচিত হয় না, তরল পদার্থ চাপ প্রয়োগে সংকুচিত হয় না, কুচিত হয় না। বন্ধুরা, এইবার আরেকটু আমরা খেয়াল করি, এখানে দেখো, এখানে যদি আমরা দেখো এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে, অর্থাৎ অণুগুলো ভেদ করে চলে যাচ্ছে, বাট কঠিন পদার্থ আমরা যদি চেষ্টা করি ভিতরে ঢুকানো যাচ্ছে না, তাই না? এর ভিতরে ঢুকছে না। অর্থাৎ কঠিন পদার্থ যেমন অণুগুলো পরস্পর এত সংকুচিত হয়ে, মানে খুব বেশি আকর্ষণ করে এটাকে কাছাকাছি সংকুচিত করে রেখেছে, কোনো ফাঁকা জায়গা নেই, আমি ইচ্ছা করলে কিন্তু এর ভিতরে আঙুলটা ঢুকাতে পারছি না, সেই পরিমাণ ফাঁকা জায়গাটা নেই। কিন্তু এই তরল পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো যে আমি এই আঙুলটি দিলাম, দেখো ভিতরে চলে গেল, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এর ভিতরে ফাঁকা জায়গা আছে, যার কারণে তো আঙুলটি চলে যাচ্ছে, ইচ্ছা করলে কিন্তু আঙুল ঢোকানো যাচ্ছে। অর্থাৎ এর আন্তঃআণবিক যে আকর্ষণ, আন্তঃকণা যে আকর্ষণ, এটি কিন্তু কঠিন পদার্থের তুলনায় কম আছে। তাহলে আমরা লিখতে পারি তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ কম, আকর্ষণ কঠিন পদার্থের থেকে কম, তাই না? কঠিন পদার্থের চেয়ে কম আছে। আমরা কয়েকটি পেয়ে গেলাম। আরো একটি আমরা লিখতে পারি যে এটিকে যদি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু আয়তনে প্রসারিত হবে, কার তুলনায় বেশি? কঠিন পদার্থের তুলনায় বেশি প্রসারিত হবে।
তাহলে আমরা এই কথাটাও লিখতে পারি যে তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয়, তরল পদার্থকে তাপ দিলে আয়তনে প্রসারিত হয়, আয়তনে কঠিন পদার্থের থেকে বেশি প্রসারিত হয়, তাই না? কঠিন পদার্থ থেকে বেশি প্রসারিত হয়। তো এটি গেল আমাদের তরল পদার্থ নিয়ে আলোচনা। এরপরে আসছি গ্যাসীয় পদার্থ নিয়ে। বন্ধুরা এবারে আসি গ্যাসীয় পদার্থ নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাসীয় পদার্থ আছে ভিতরে, এই বেলুনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এখন এটি সম্পর্কে আমরা কিছু বলি। দেখো, এই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নেই, তারপরে নির্দিষ্ট আয়তনে নেই। এই গ্যাসীয় পদার্থ তুমি যদি একটি পাত্রে দিয়ে দাও, যে কোনো পাত্রে রাখবা, পুরো পাত্র জুড়ে কিন্তু এটি ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এর নির্দিষ্ট আকারও নেই, এর নির্দিষ্ট আয়তনে নেই। বন্ধুরা এবার যদি আসি আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বেলুনে গ্যাসীয় পদার্থ আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড ভর্তি আছে। তো গ্যাসীয় পদার্থ এই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে যদি বলতে চাই, তাহলে প্রথমত বলবো যে এর নির্দিষ্ট কি নেই, আকারও নেই, নির্দিষ্ট আয়তনে নেই, তবে এটি কিন্তু ভর আছে। আর আকারটা কেন নেই আমরা বলছি, নির্দিষ্ট আকার আয়তন নেই কেন, তুমি এটি যদি একটি বোতলজাত করো সেখানে চলে যাবে। আবার যদি তুমি মনে করো বড় একটি কন্টেনারে তুমি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি দিবে, সে কন্টেনার জুড়ে কিন্তু থাকবে। এই কারণে এর নির্দিষ্ট আকারও পাওয়া যায় না, এর আয়তনও পাওয়া যায় না, তবে এর ভর আছে, এর নির্দিষ্ট ভর আছে। তাহলে আমরা লিখতে পারি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 নম্বরে লিখি, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে। 2 নম্বর আমরা লিখতে পারি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই, আকার ও আয়তন নেই। বন্ধুরা এই গ্যাসীয় পদার্থ আমরা জানি যে সিলিন্ডারে যে গ্যাস আছে ওটা কিন্তু চাপ প্রয়োগ করে সংকুচিত করে তারপরে ওই গ্যাস ভর্তি করা হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার আমরা, যে কঠিন পদার্থ কিন্তু চাপ প্রয়োগে সংকুচিত হচ্ছিল না, তরল পদার্থ হচ্ছিল না, বাট গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায়। তাহলে আমরা এটা লিখতে পারি যে গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগে সংকুচিত করা যায়। এরপরে আসি গ্যাসীয় পদার্থ, যে গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ খুবই কম, আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই কম, খুবই কম। দেখো এই বেলুনের ভিতরে যে গ্যাসটি আছে, এখন যদি আর একটি বড় বেলুনের ভিতরে আমরা ছেড়ে দিই, সেই গ্যাস কিন্তু ওই বেলুনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তার মানে কি, যদি আকর্ষণ শক্তি বেশি থাকতো তাহলে তো এক জায়গায় পুঞ্জীভূত থাকতো। আমরা দেখেছি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এক জায়গায় পুঞ্জীভূত আছে, একদম কাছাকাছি। আকর্ষণ শক্তি বেশি থাকার কারণে একটি কণা আরেকটি কণাকে দূরে সরে যেতে দিচ্ছে না, একদম টানাটানি করে রেখে দিচ্ছে কাছে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু তা না। তো এখন যদি দেখি, দেখো গ্যাসীয় পদার্থের এই কণাগুলো ও যদি একটু মানে এর ভিতরে ধাক্কা তো দিচ্ছে, তাহলে আমরা যদি এখানে একটু লিক করে দিই, দেখো এ কিন্তু চলে যাবে, গ্যাস বের হয়ে বাইরে চলে যাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে ওদের কণাগুলোর আকর্ষণ শক্তি না থাকার কারণেই তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, কেউ কাউকে টেনে ধরতে পারছে না। আমরা একটু দেখি, বাতাসের কণাগুলো কার্বন ডাইঅক্সাইড চারিদিকে কিন্তু ছড়িয়ে চলে গেছে, কারণ ওদের ভিতরে আকর্ষণ শক্তিটা খুব একটা বেশি নাই। তাহলে আমরা কতগুলো কথা এখানে লিখতে পারলাম কি, দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। 3 নম্বর বলছে কি, পদার্থ এই গ্যাসীয় পদার্থকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সংকুচিত করা সম্ভব হয়। 4 নম্বরে আমরা বলছি কি, পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই কম। বন্ধুরা আমরা 3টি আলোচনা শেষ করলাম। পদার্থের অবস্থা, কঠিন পদার্থ নিয়ে আলোচনা করলাম,
তরল পদার্থ নিয়ে আলোচনা করলাম, গ্যাসীয় পদার্থ আলোচনা আমরা শেষ করলাম। এরপরে আসি কণার গতিতত্ত্ব নিয়ে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের 3 অবস্থা তো এর আগে আলোচনা করেছি। তো এই বরফ দিয়ে কিন্তু সহজেই বোঝা যায় পদার্থের 3 অবস্থা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যায়। এখানে দেখো বরফ এখন কঠিন অবস্থায় আছে। এই কক্ষ তাপমাত্রায় রেখে দিলে এখন ধরো 20-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আজকে এ রাতে। তো এই তাপমাত্রায় যদি রেখে দিই, দেখো ধীরে ধীরে আমরা তো জানি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরকম জমাট বেঁধে যায়। তো পানি জমাট বেঁধে বরফে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন দেখো তাপমাত্রা গ্রহণ করছে, অর্থাৎ মনে করি আমরা যে তাপমাত্রা দিচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু হচ্ছে। দেখো আমরা কিছুক্ষণ রেখে দিই, এটা কিন্তু তরল হয়ে যাবে। তো পদার্থের 3 অবস্থা আমরা সহজে কিন্তু এইভাবে বুঝতে পারি। তো এখানে আরও একটি কারণে আমি এটা নিয়েছি, এটা সম্পর্কে আরও কিছু আলোচনা আছে। অর্থাৎ আমরা যে আলোচনা করতে চাচ্ছি যে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, কণার দেখো আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তির কথা আমরা বলেছি, আন্তঃআণবিক শক্তি কণাগুলোর ভিতরে যে আকর্ষণ শক্তিটা আছে, এই কারণেই কণাগুলো পরস্পরের কাছাকাছি ধরে রাখার চেষ্টা করে। কঠিন পদার্থে একটু বেশি, তরল পদার্থে একটু কম, আর গ্যাসীয় পদার্থে একবারে নাই বললেই চলে, তাই না? তো এর পাশাপাশি কণার কিন্তু একটা গতিশক্তি রয়েছে, কণার গতিশক্তি রয়েছে। তো সেই গতিশক্তিটা কি, এখন যদি আমরা এখানে তাপ দিই, আমরা এই বরফে যদি তাপ দিই, তাহলে এই কণার একটা কম্পন সৃষ্টি হবে, কণার মধ্যে কম্পন সৃষ্টি হবে। অর্থাৎ পানির এই অণুগুলোর ভিতরে কম্পন সৃষ্টি হবে, কাঁপাকাঁপি করতে করতে এদের আকর্ষণ শক্তিটা হ্রাস পাবে। দেখো অলরেডি মনে করা যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আমাদের চলছে, কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে পানি, তোমরা দেখো এই যে পানিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই কণাগুলোর যে আকর্ষণ শক্তিটা আগে ছিল, এটি কিন্তু এখন ধীরে ধীরে লোপ পাচ্ছে। অর্থাৎ কণার গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। কণার গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এরা আকর্ষণ শক্তিটা হারিয়ে ফেলছে, এখানে তরলে পরিণত হচ্ছে। এরপরে যদি এখানে আরও তাপ দেওয়া হয়, এই কণাগুলোর গতি শক্তিটা আরও বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ কাঁপাকাঁপি খুব বেশি করবে। তখন কিন্তু এই কণাগুলো পরস্পরের সাথে যে আকর্ষণটা, এটা খুব একটা থাকবে না, না থেকে একেবারে উড়ে চলে যাবে। তো বন্ধুরা আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি কি, কণার গতি তত্ত্ব নিয়ে আলোচনা করছি। তো কণার গতি তত্ত্ব কাকে বলে, সেই সংজ্ঞাটায় যদি আমরা আসতে চাই, তাহলে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে এখানে দুইটা, একটা হচ্ছে কণাগুলোর আন্তঃ আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে কণার যে গতিশক্তি আছে, অর্থাৎ এর ভিতরে যে কণাগুলো আছে এগুলোর গতিশক্তি আছে। এর যে মিলিত শক্তি দিয়ে পদার্থের যে 3টে অবস্থা আমরা ব্যাখ্যা করি, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা, এই ব্যাখ্যা করার এই তথ্যকেই আমরা মূলত বলি কি, আমরা বলি হচ্ছে কণার গতিতত্ত্ব। তো যে কথা বলছিলাম যে দেখো প্রায় পানি হয়ে গেছে, অর্থাৎ তরল হয়ে গেছে, এদের ভিতরে আন্তঃকণা আকর্ষণ শক্তি লোপ পাচ্ছে। এখন যদি আমরা তাপ দিই, এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা পরস্পরের আকর্ষণ বিচ্ছিন্ন করে এই কণাগুলো উড়ে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের কয়েকটি পার্ট নিয়ে যে আলোচনা। যদি তোমাদের কাছে আমাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে, প্রত্যাশা করছি পরবর্তী পার্টগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলে, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।